1812 সালের ঘটনা। জোহান লুডভিগ বুরখার্ডট নামের একজন সুইস অভিযাত্রী ছদ্মবেশে আরব মরুভূমি দিয়ে যাচ্ছিলেন। পথ হারিয়ে তিনি পাথরের মাঝখানে একটি সরু গিরিপথে এসে পড়েন। প্রায় 1.5 কিলোমিটার হাঁটার পর পথটি কিছুটা চওড়া হয় এবং তিনি দেখতে পান একটি চুনাপাথরের পাহাড়ে খোদাই করা এক বিশাল কাঠামো। দক্ষিণের জর্ডানে অবস্থিত এই প্রাচীন কাঠামোটি এই নির্জন মরুভূমিতে কে বা কেন তৈরি করেছিল? 127 ফুট উঁচু এই কাঠামোটি তৈরি করা হয়নি, বরং পাহাড়ের উপর খোদাই করা হয়েছিল। বর্তমানে এটিকে আরবিতে আল খাজনে বলা হয়, যার অর্থ হল ট্রেজারি বা ধনভাণ্ডার। পাহাড়ের নিচ থেকে দুর্দান্ত স্তম্ভগুলো উঠে এসেছে এবং তাদের উপরে অত্যন্ত সূক্ষ্ম ও সুন্দর খোদাই করা নকশা দেখা যায়। একটি বিশাল প্রবেশপথ একটি কক্ষের দিকে নিয়ে যায়, কিন্তু এই কক্ষে কোনো নকশা নেই, কেবল পাথরের প্রাকৃতিক সৌন্দর্য দেখা যায়। এই দৃশ্য সুইস অভিযাত্রীকে বিস্মিত করে তোলে, তাই তিনি পাথরের আরও গভীরে যাওয়ার সিদ্ধান্ত নেন। সম্ভবত তিনি ইতিহাসের এক হারানো শহরের খুব কাছাকাছি ছিলেন। সামনে তিনি প্রায় 6000 লোকের বসার জন্য একটি থিয়েটার দেখতে পান, যা পাথর খোদাই করে তৈরি করা হয়েছিল। একটি পথ একটি বিশাল মন্দিরের মতো কাঠামোর দিকে যাচ্ছিল। কিছু ধ্বংসাবশেষ ইঙ্গিত দিচ্ছিল যে এখানে একসময় একটি শহর আবাদ ছিল। পাহাড়ের চূড়ায়ও বেশ কয়েকটি স্মৃতিস্তম্ভ দেখা গিয়েছিল। বুরখার্ডট এমন একটি শহরের ধ্বংসাবশেষ খুঁজে পেয়েছিলেন, যা ইতিহাসে বেশ গুরুত্বপূর্ণ ছিল। 2000 বছরের পুরনো এই শহরটি আজ পেট্রা নামে পরিচিত। কিন্তু এখানে যারা বাস করতেন তারা এই শুষ্ক মরুভূমিতে পানি ছাড়া কিভাবে জীবনযাপন করতেন? তারা পাথর খোদাই করে এমন কাঠামো কেন তৈরি করতেন? এই জনশূন্য মরুভূমিতে তাদের কি কাজ ছিল? এবং সবচেয়ে বড় কথা, তারা কেন এই সব কিছু ছেড়ে যেতে বাধ্য হয়েছিলেন? দর্শকরা, সুইস অভিযাত্রী যখন এসব দেখলেন, তখন তার মরুভূমিতে বসবাসকারী একটি উপজাতির কথা মনে পড়ে গেল। তিনি শুনেছিলেন যে আরব মরুভূমিতে একটি উপজাতি ছিল যারা চীন, ভারত, মিশর এবং রোমের মধ্যে রেশম ও মশলার ব্যবসা করত। তারা তাদের ধনসম্পদ উঁচু পাথরের গুহায় লুকিয়ে রাখত। গ্রিক এবং রোমান সূত্রগুলোতে এই লোকদের নেবাতিয়ান বলা হয়েছে। এরা 2000 বছর আগে যাযাবর উপজাতি হিসেবে পরিচিত ছিল এবং মরুভূমিতে তাঁবুতে বসবাস করত। কিন্তু তাঁবুতে বসবাসকারী লোকেরা পেট্রার মতো এত চমৎকার শহর তৈরি করতে পারল কিভাবে? বুরখার্ডের এই আবিষ্কারের পর পেট্রা আন্তর্জাতিকভাবে পরিচিতি পেতে শুরু করে। সারা বিশ্ব থেকে প্রত্নতাত্ত্বিক এবং ঐতিহাসিকরা এই প্রাচীন রহস্য সমাধানের জন্য এখানে আসতে শুরু করেন। স্পষ্টতই 127 ফুট উঁচু নির্মাণ, এবং তা কেবল সাধারণ নয়, পাথর খোদাই করে তৈরি করা কোনো সাধারণ কাজ নয়। এর জন্য শ্রমিকরা নিশ্চয়ই কোনো অস্থায়ী কাঠামো তৈরি করেছিলেন, যেমন আজকাল নির্মাণ কাজের সময় বিল্ডিংয়ের চারপাশে কাঠের কাঠামো তৈরি করা হয়, যার ওপর দাঁড়িয়ে শ্রমিকরা কাজ করে। কিন্তু কেবল ট্রেজারি নয়, পেট্রার অন্যান্য কাঠামোতেও এমন কোনো চিহ্ন স্পষ্ট নয় যা এর নির্মাণ সম্পর্কে কোনো ইঙ্গিত দিতে পারে। অনেক গবেষণা ও পরীক্ষা নিরীক্ষার পর গবেষকরা পেট্রার মধ্যেই একটি অসম্পূর্ণ কাঠামো খুঁজে পান, এবং সম্ভবত এর মধ্যেই লুকিয়েছিল এর নির্মাণের রহস্য। এটি দেখে মনে হয় যে এটি কাঠামোর কেবল ওপরের অংশ এবং নিচের চুনাপাথর কাটা হয়নি। এটি থেকে বোঝা যায় যে নেবাতিয়ানরা যে কোনো কাঠামো উপর থেকে তৈরি করা শুরু করত। ট্রেজারির নির্মাণেও প্রথমে তারা পাশের পাথরে উঠে চুনাপাথরের পাহাড়ে একটি অনুভূমিক খাদ খনন করত। এই খাদের ভিতরে দাঁড়িয়ে তারা স্তম্ভ এবং বিভিন্ন নকশা খোদাই করত এবং তারপর ধীরে ধীরে নিচে নামত। যখন উপরের অর্ধেক কাঠামো সম্পূর্ণ হয়ে যেত, তখন নিচে পাথরের ধ্বংসাবশেষ এত বেশি জমা হতো যে এখন তার ঢালে উঠে বাকি অর্ধেক কাঠামো সহজেই সম্পূর্ণ করা যেত। বিশ্বের প্রাচীন স্থানগুলোতে নির্মাণের এই পদ্ধতি আর কোথাও দেখা যায়নি। এই কৌশল সম্পর্কে গবেষকরা ইঙ্গিত পেয়েছিলেন যখন তারা আমেরিকায় পেট্রার মতো একটি কাঠামো হুবহু খোদাই করে তৈরি করেছিলেন। নেবাতিয়ানরা পেট্রাতে খুব কম লেখা রেখেছিল। কেবল 1-2টি জায়গায় আরামাইক লিপিতে কিছু লেখা পাওয়া গেছে। এই ভাষা মধ্যপ্রাচ্যে যিশুর সময়ে ব্যবহৃত হতো। এই লিপিতে লেখা ছিল যে এই সমাধিটি খুব পবিত্র। এর ভিতরে যা কিছু আছে তা কখনো পরিবর্তন করা যাবে না বা এখান থেকে সরানো যাবে না। কিন্তু যে কক্ষের বাইরে এটি লেখা ছিল, তার ভিতরে কিছু শেলফ ছাড়া আর কিছুই ছিল না। এই শেলফগুলোর আকার দেখে অনুমান করা হয়েছিল যে এগুলো মৃতদেহ রাখার কাজে লাগত। এই জায়গাটি আসলে তাদের সমাধি কক্ষ ছিল। পেট্রার পাথরে এমন 800টিরও বেশি কক্ষ আবিষ্কৃত হয়েছে। শুরুতে এটিও মনে করা হতো যে সম্ভবত এই শহরটি একটি কবরস্থান ছিল, কিন্তু পরে গবেষকরা এখানে এমন কিছু প্রমাণও পেয়েছেন যা এখানে জীবিত মানুষের উপস্থিতির ইঙ্গিত দেয়।
বসবাসের এলাকার আকার অনুমান করে জানা যায় যে এর সোনালী সময়ে পেট্রাতে 20,000 থেকে 30,000 মানুষ বাস করত। কিন্তু 30,000 মানুষের এই শহর, তাও জনশূন্য মরুভূমিতে, তাহলে এই লোকেরা পানি কোথা থেকে আনত? এর একটি সূত্র পাওয়া যায় পেট্রাতে অবস্থিত একটি কাঠামোতে, যাকে গ্রেট টেম্পল বলা হয়। এখানে মেঝেতে কিছু গর্ত পাওয়া গেছে। মনে হচ্ছিল যে সম্ভবত এর নিচ দিয়ে পানি প্রবাহিত হতো। বিশেষজ্ঞরা যখন এই জায়গায় জিপিআর গ্রাউন্ড পেন্ট্রেটিং রাডার দিয়ে স্ক্যান করেন, তখন একটি গুরুত্বপূর্ণ সূত্র সামনে আসে। জিপিআর মাটির নিচে রেডিও সংকেত পাঠায়। এই সংকেতগুলো মাটির নিচে বিভিন্ন পদার্থের সাথে ধাক্কা খেয়ে বিভিন্ন গতিতে ফিরে আসে। যেমন, মাটি থেকে ধাক্কা খেয়ে এটি ধীরে ফিরে আসে এবং খালি জায়গায় এর গতি দ্রুত হয়ে যায়। সংকেতের গতি দেখে অনুমান করা হয় যে মাটির নিচে কোথায় খালি জায়গা আছে। জিপিআর এর ফলাফল দেখায় যে মন্দিরের মেঝের নিচে চ্যানেলের একটি পুরো নেটওয়ার্ক বিছানো আছে, যেমন বাড়িতে মেঝের নির্মাণের আগে প্লাম্বিংয়ের কাজ হয়। এই বিষয়টি প্রমাণ করার জন্য যথেষ্ট ছিল যে পেট্রাতে ভূগর্ভস্থ পানির নেটওয়ার্ক ছিল, কিন্তু এই পানি কোথা থেকে আসত? কারণ এই জায়গাটি বিশ্বের সবচেয়ে শুষ্ক জায়গাগুলোর মধ্যে একটি। পানির একটি উৎস আজও স্থানীয়রা ব্যবহার করে, যাকে আইন মুসা বলা হয়। এই প্রাকৃতিক ঝর্ণা মাটির নিচ থেকে পানি সরবরাহ করে, কিন্তু সমস্যা হল এটি পেট্রার স্থান থেকে প্রায় 8 কিলোমিটার দূরে। সুতরাং এখন প্রশ্ন হল যে নেবাতিয়ানরা আইন মুসা থেকে পানিকে পাথরের মাঝখানে 8 কিলোমিটার নিচে কিভাবে আনত? এর ইঙ্গিত আমরা ট্রেজারির সরু প্রবেশপথে পাই। এখানে পাথরের মাঝখানে পাইপলাইনের চিহ্ন দেখা গেছে, এমন পাইপলাইন যা ছোট ছোট অংশে জোড়া ছিল। যখন এই ছোট ছোট পাইপের অংশগুলোর মধ্যে দিয়ে পানি প্রবাহিত হতো, তখন নিশ্চয়ই লিকও করত। কিন্তু নেবাতিয়ানদের জন্য যদি পানি এত গুরুত্বপূর্ণ হতো, তাহলে তারা পানি নষ্ট হতে দেবে কেন? যখন কোনো পাইপলাইন থেকে পানি প্রবাহিত হয়, তখন স্বাভাবিকভাবেই এর ভিতরে বায়ু পকেট তৈরি হয়, যা পাইপের ভিতরে চাপ সৃষ্টি করে এবং পানির প্রবাহ কমে যায়। এই চাপ পানির দেয়ালগুলোকে ভিতর থেকে ঠেলে দেয়, এবং যদি লাইনে জোর থাকে, তাহলে সেখান থেকে পানি লিক হবে। হাইড্রো ইঞ্জিনিয়াররা অনেক পরীক্ষা নিরীক্ষা করেছেন এবং এটি সামনে এসেছে যে যদি পাইপের কোণ 4 ডিগ্রি কোণে হেলানো হয়, তাহলে পাইপে বায়ু পকেট তৈরি হবে না, পানির প্রবাহও ভালো হবে এবং লিকও হবে না। যখন বিশেষজ্ঞরা পেট্রাতে স্থাপন করা পাইপলাইনের কোণ দেখেন, তখন তারা আশ্চর্যজনকভাবে ঠিক 4 ডিগ্রি কোণেই হেলানো ছিল। অর্থাৎ নেবাতিয়ানরা এই বৈজ্ঞানিক নীতি সম্পর্কে 2000 বছর আগেই জানত, যা আমরা সম্প্রতি আবিষ্কার করেছি। এই সব দেখার পর একটি বিষয় স্পষ্ট যে নেবাতিয়ানরা হাইড্রো ইঞ্জিনিয়ারিংয়ে দক্ষ ছিল। পেট্রাতে পানি কেবল আইন মুসা থেকে নয়, পাহাড় থেকে আসা আকস্মিক বন্যা থেকেও সরবরাহ হতো। আজও যখন এখানে আকস্মিক বন্যা আসে, তখন সেগুলো বেশ মারাত্মক হয়। এগুলো থেকে বাঁচার জন্য পেট্রাতে বিভিন্ন স্থানে প্রাচীন বাঁধ তৈরি করা হয়েছিল। গবেষকরা এখানে প্রায় 5টি প্রাচীন বাঁধ খুঁজে পেয়েছেন, যার মধ্যে কিছুর দেয়াল 2000 বছর ধরে আজও সংরক্ষিত আছে। এই বাঁধগুলো কেবল পানি সংরক্ষণের কাজেই লাগত না, বরং শহরকে বন্যার ধ্বংস থেকেও বাঁচাত। পেট্রা সম্পর্কে আমরা এতক্ষণ পর্যন্ত জানতে পেরেছি যে এখানে বসবাসকারী নেবাতিয়ানরা চীন, ভারত, মিশর এবং রোমের মধ্যে ব্যবসা করত। তাদের পাথর খোদাই করে কাঠামো তৈরির দক্ষতা বিশ্বের আর কোথাও দেখা যায়নি। মরুভূমিতে তাদের প্রকৌশলীরা পেট্রাতে কিভাবে পানি সরবরাহ করেছিল। কিন্তু একটি প্রধান প্রশ্ন এখনও রয়ে গেছে যে কেন এই শহর জনশূন্য হল? এখানে বসবাসকারী 30,000 মানুষ কেন তাদের শহর ছেড়ে যেতে বাধ্য হয়েছিল? প্রাচীন রেকর্ড থেকে আমরা জানতে পারি যে 363 খ্রিস্টাব্দে একটি খুব বিপজ্জনক ভূমিকম্প হয়েছিল এবং পেট্রাতে এমন ভাঙা কাঠামোর ধ্বংসাবশেষও বিদ্যমান, যা কেবল ভূমিকম্পের কাজ বলেই মনে হয়। সম্ভবত সেই ভূমিকম্পের কারণে পেট্রার অনেক কাঠামো ভেঙে গিয়েছিল এবং বাঁধগুলো ভেঙে গিয়েছিল। এরপরে যে পানি শহরের প্রাণ ছিল তা তাদের প্রাণ কেড়ে নিল। আকস্মিক বন্যা পুরো শহরকে ভাসিয়ে নিয়ে গিয়েছিল এবং নেবাতিয়ানরা শত শত বছরে যে অবশিষ্ট অবকাঠামো তৈরি করেছিল তা ধ্বংসাবশেষে পরিণত হয়েছিল। এখন এখানে পানিও ছিল না এবং কোনো ট্রেডার সিস্টেমও ছিল না। বণিকরা তাদের পথ পরিবর্তন করে এবং শহরের লোকেরা ধীরে ধীরে অন্য শহরে চলে যায়। পেট্রা 1985 সালে ইউনেস্কো ওয়ার্ল্ড হেরিটেজ সাইটের মর্যাদা লাভ করে এবং যদি আপনি ইন্ডিয়ানা জোনস অ্যান্ড দ্য লাস্ট ক্রুসেড দেখে থাকেন, তবে সেখানে যে হোলি গ্রেইলের মন্দিরটি রয়েছে তা আসলে পেট্রার আল খাজনি।